ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে চেষ্টা করছে পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় আলোচনাও ইসলামাবাদে হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখলে গোটা মধ্যপ্রাচ্যে সব ধরনের বাণিজ্যের বন্ধের হুমকি দিয়েছে ইরান। বিস্তারিত নাদিয়া রিন্ধির রিপোর্টে। মধ্যপ্রাচ্যে আবারও কূটনৈতিক আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরই মধ্যে চাপও বাড়ছে সংঘাতের। এবার ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে পুরো মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক পথ পুরোপুরি বন্ধ করে দেবে ইরান। এছাড়া যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চাইলে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মহসিন রেজাই। এদিকে পাকিস্তানের সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে দেয়া এক বার্তায় পাকিস্তানে আয়োজিত শান্তি আলোচনার জন্য কৃতজ্ঞতা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাকচি বলেন, এটি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা ও দৃঢ়তার প্রতিফলন। বার্তা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের মধ্যস্থতার মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে এবং এটি কূটনীতির বিষয়ে যে দাবি করা হয়েছে তা নিয়ে অন্য পক্ষ সত্যি কতটা গুরুত্ব দিচ্ছে তা দেখার বিষয়। এখন যুক্তরাষ্ট্রকেই তার আন্তরিকতা প্রমাণ করতে হবে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি দ্বিতীয় দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই তথ্য নিশ্চিত করেছেন। খুব সম্ভবত একই জায়গায় আলোচনা হবে গতবার যেখানে হয়েছিল। বিশ্বের অনেক দেশই এই প্রক্রিয়ার সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন পাকিস্তানের মাধ্যমেই এই যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। সেই অনুযায়ী কাজ চলছে। অন্যদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। বুধবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ কার্যকরের প্রথম 48 ঘণ্টায় 10টি জাহাজ ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। নাহিদা রিন্থি, ৭১। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটের বেশিরভাগ সদস্য। স্থানীয় সময় বুধবার ডেমোক্রেটদের নেতৃত্বে আনা একটি প্রস্তাব আটকে দেন রিপাবলিকান সিনেটররা। এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখা। সিনেট 52-47 ভোটে ওয়ার পাওয়ার্স সংক্রান্ত প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এর মাধ্যমে ট্রাম্পের যুদ্ধনীতির প্রতি তার দল রিপাবলিকান পার্টির সমর্থন স্পষ্ট হলো। ইরান যুদ্ধ শুরুর পর 6 সপ্তাহের বেশি সময় পর এ নিয়ে চতুর্থবার সিনেটে ওয়ার পাওয়ার্স সংক্রান্ত প্রস্তাব তুলল ডেমোক্রেটরা। প্রতিবারই কেন্টাকির সিনেটর র্যান্ড পল ছাড়া সব রিপাবলিকানদের বিরোধিতার মুখে প্রস্তাবগুলো ব্যর্থ হয়। ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ কার্যকরের প্রথম 48 ঘণ্টায় 10টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ইরানি বন্দর থেকে বের হওয়ার সময় এসব জাহাজকে আটকে দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছে, এখন পর্যন্ত 10টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া অবরোধে কোনো জাহাজই সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি। তবে জাহাজ চলাচলের বিষয়ে সেন্টকমের তথ্যে বিভ্রান্তি আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তথ্য অনুযায়ী মঙ্গলবার অন্তত 3টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, তবে এর মধ্যে কিছু জাহাজ পরে আবার ফিরে গেছে। অন্যদিকে বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য বলছে, অবরোধ শুরুর পর অন্তত 7টি ইরানি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চাপে রাখতে এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। কয়েকদিনের মধ্যেই বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ সহ প্রায় 6,000 সেনা ওই অঞ্চলে পৌঁছাবে।
পাশাপাশি বক্সার অ্যাম্ফিবিয়ার্স গ্রুপ এবং মেডিন ইউনিটের আরও 4,000-এর বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে। এরই মধ্যে অঞ্চলটিতে প্রায় 50,000 মার্কিন সেনা অবস্থান করছে। নতুন বাহিনী যোগ হলে সামরিক উপস্থিতি আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ওয়াশিংটন বলছে ইরানকে একটি চুক্তিতে আনতেই এই চাপ বাড়ানো হচ্ছে। তবে যুদ্ধবিরতি ভেঙে গেলে নতুন হামলা বা স্থল অভিযানের বিকল্প খোলা রাখছে যুক্তরাষ্ট্র। ইরানকে অস্ত্র সরবরাহ না করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে শি জিনপিং জানিয়েছেন তিনি এমন কিছুই করছেন না। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরানকে অস্ত্র দিচ্ছে চীন। এ নিয়ে দুদেশের মধ্যে চিঠি আদান প্রদান হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এই পত্র বিনিময় ঠিক কবে হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেন ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে কেউ অস্ত্র দিলে সেই দেশের ওপর 50% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন বিশ্বের বিভিন্ন স্থানে চীনের অস্ত্র দেখা যাচ্ছে, তবে ইরানে চীনের অস্ত্রের উপস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন, আর সেজন্যই চীনের প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন তিনি। মার্কিন চাপের মুখেও ইরান যুদ্ধে জড়াচ্ছে না যুক্তরাজ্য, এমনটাই জানিয়ে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন ইরান ইস্যুতে তার অবস্থান শুরু থেকেই পরিষ্কার, এই যুদ্ধে অংশ নেবে না যুক্তরাজ্য। স্টারমার জোর দিয়ে বলেন এটি যুক্তরাজ্যের যুদ্ধ নয় এবং এতে জড়ানো দেশটির জাতীয় স্বার্থের পরিপন্থী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের বিষয়টি উল্লেখ করে তিনি জানান কোনো চাপের কাছেই নতি স্বীকার করবেন না তিনি। এর আগে ইরান যুদ্ধে যুক্ত না হলে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত পরিবর্তনের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রেক্ষাপটেও নিজের অবস্থানে অনড় রয়েছেন স্টারমার, যা দুই মিত্র দেশের সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি করছে। দীর্ঘ 34 বছর পর আবারও আলোচনায় বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার এই বৈঠকে হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান দুই দেশের মধ্যে কিছুটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এদিকে ইরান ও লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। আইডিএফ এর চিফ অফ জেনারেল স্টাফ এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন বলে নিশ্চিত করেছে আইডিএফ মুখপাত্র। তিনি জানান লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের পুরো এলাকা হিজবুল্লাহর জন্য কিলিং এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। হিজবুল্লাহ যেখানে অবস্থান করুক না কেন তাদের নির্মূল করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইডিএফ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নেতৃত্বকে ঘিরে প্রশ্নবিদ্ধ তেহরান। দেশটি কি আরও কট্টর আর সামরিকমুখী পথে এগোচ্ছে নাকি উঠছে এমন প্রশ্ন। যুদ্ধ পরিস্থিতি বাস্তবতায় যেখানে অনেকেই পরিবর্তনের আশা করেছিলেন সেখানে উল্টো শক্তিশালী হয়ে উঠছে কট্টরপন্থী বলয় এবং বিপ্লবী গার্ডের প্রভাব। তৈরি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ইরানের ক্ষমতার কেন্দ্রে বড় পরিবর্তন, আর সেই পরিবর্তন ঘিরে বাড়ছে উদ্বেগ। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শাসনকালে দেশটি কি আরও কট্টর ও সামরিকমুখী হয়ে উঠছে, এমন প্রশ্ন এখন গোটা তেহরানবাসীর। তেহরানের এনক্লাব স্কোয়ারে টাঙানো এক বিশাল বিলবোর্ডে দেখা যায় মোস্তফা খামেনি বিপ্লবী গার্ড বাহিনীকে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছেন। সেখানে তাকে ইসলামের ঐতিহাসিক ব্যক্তিত্ব ইমাম আলীর সঙ্গে তুলনা করা হয়েছে, যা অনেকের মতে ধর্মীয়ভাবে অনুপ্রাণিত এক কঠোর রাজনৈতিক বার্তা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক যুদ্ধ ইরানের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে, তবে প্রত্যাশার বিপরীতে এটি আরও মধ্যপন্থা নয় বরং কট্টরপন্থীদের উত্থান ঘটিয়েছে। মোস্তফা খামেনির নেতৃত্বে এখন বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। যদিও বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোস্তফা নিজে এখনও জনসম্মুখে আসেননি। এতে তার শারীরিক অবস্থা ও কার্যকর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তার অনুপস্থিতিতেও ইরানের বর্তমান নেতৃত্ব কঠোর অবস্থান ধরে রেখেছে।
ইরানের ভেতরে প্রতিনিয়তই বাড়ছে গ্রেপ্তার, মৃত্যুদণ্ড এবং বিক্ষোভ দমনের কঠোর পদক্ষেপ। বাড়ছে আঞ্চলিক উত্তেজনাও। সেই সাথে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক তেল বাজারে চাপ সৃষ্টি করছে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন নেতৃত্বের পেছনে যুদ্ধ ও সংঘাতকে ধর্মীয় লক্ষ্য অর্জনের অংশ হিসেবে দেখা হচ্ছে। ফলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২০০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২ বছরে প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে তারা ১,৮০০ থেকে ২,০০০ জন কর্মী ছাঁটাই করতে পারে, বা মোট কর্মীর প্রায় ১০%। এর আগে বিবিসি গত ফেব্রুয়ারি মাসে ৬০ কোটি পাউন্ডের একটি ব্যয় সংকোচন পরিকল্পনা ঘোষণা করেছিল। তখন সতর্ক করা হয়েছিল এর ফলে কর্মী সংখ্যা হ্রাস পাবে এবং কিছু অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ হয়ে যাবে। কর্পোরেশনের বিদায়ী মহাপরিচালক টিম ডেভি সেই সময় বলেছিলেন, বিবিসিকে আগামী ৩ বছরে তাদের বার্ষিক আনুমানিক ৬০০ কোটি পাউন্ডের ব্যয় কাঠামোর ১০% কাটছাঁট করতে হবে। ২০১১ সালের পর বিবিসিতে সবচেয়ে বড় এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী মাসে গুগলের সাবেক শীর্ষ নির্বাহী ম্যাট ব্রিটেন মহাপরিচালকের দায়িত্ব নেয়ার ঠিক আগে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানবো বিশ্বের আরো কিছু খবর। সঙ্গেই থাকুন। দীর্ঘ ১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে দুবাইয়ের বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরাব। পর্যটক কমে যাওয়া এবং বড় অঙ্কের সংস্কার কাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিক প্রতিষ্ঠান জুমেইনাহ গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্যারিস ভিত্তিক স্থপতি ট্রিস্টান আওয়ারের নেতৃত্বে ধাপে ধাপে এই সংস্কার কাজ সম্পন্ন করা হবে। সংস্কার চলাকালীন হোটেলটি বন্ধ থাকবে এবং আগে থেকে বুকিং দেয়া অতিথিদের অন্য হোটেলে স্থানান্তর করা হবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানের হামলার প্রভাবকেই দুবাইয়ের পর্যটন খাতে বড় ধাক্কা লেগেছে। গত মার্চে হামলার ধ্বংসবিশেষের আঘাতে হোটেলটিও ক্ষতিগ্রস্ত হয়। ইউরোপের বেলজিয়ামের সেন্ট ট্রুইডেন শহরে এখন বসন্তের রঙিন আমেজ। রাজধানীর ব্রাসেলস থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই অঞ্চলে লাখো সাদা ফুলে ছেয়ে গেছে নাশপাতির বাগান, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই এই সৌন্দর্য দেখতে ভিড় করছেন হাজারো দেশি বিদেশি পর্যটক। আরো জানাচ্ছেন নাহিদা রিথি। প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়ানো সাদা ফুলে ঢেকে গেছে বেলজিয়ামের বিস্তীর্ণ নাশপাতির বাগান। বসন্তের এই ক্ষণস্থায়ী রূপ দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক। তবে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে জলবায়ু পরিবর্তনের নীরব প্রভাব, যা বদলে দিচ্ছে ফলের উৎপাদন চক্র। হাসপেনগাঁও অঞ্চল, যেখানে সেন্ট ট্রুডেন অবস্থিত, প্রতি বছর প্রায় ৩৫০ মিলিয়ন কেজি নাশপাতি উৎপাদন হয়। এটি ইউরোপের সবচেয়ে বড় কনফারেন্স বিয়ার উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। এই মৌসুমে দর্শনার্থীদের জন্য একটি অস্থায়ী ব্লসম বার খোলা হয়েছে পাহাড়ের চূড়ায়, যেখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় ফুলে ঢাকা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য। পর্যটকরা জানান, প্রতি বছর আবহাওয়া ভালো থাকলে এবং ফুল ফুটলে অনেকে এখানে আসেন সৌন্দর্য উপভোগে। এছাড়া সঠিক সময় এখানে আসার জন্য শহরের অনলাইন ব্লসম মিটার অনুসরণ করেন পর্যটকরা। ফুল ফোটার সময় আমি একটু খবর রাখি, অনলাইনে ব্লসম মিটার পরীক্ষা করি ওয়েবসাইটে। একই সঙ্গে আবহাওয়ারও গুরুত্বপূর্ণ খবরও রাখি, কারণ এই ফুল ফোটার সাথে আবহাওয়ার প্রভাবও রয়েছে। আমি প্রতি বছর এটি উপভোগ করতে এখানে আসি। বিশেষজ্ঞদের মতে, আগের তুলনায় এখানে প্রায় ৩ সপ্তাহ আগে ফুল ফোটে এবং ফসল তোলার সময়ও সেপ্টেম্বর থেকে অগাস্টে এগিয়ে এসেছে। নিঃসন্দেহে জলবায়ু পরিবর্তন ফল চাষির আয়ের উপর প্রভাব ফেলতে পারে। একজন ফল চাষিকে যে ঝুঁকিগুলো বহন করতে হয় তার মধ্যে রয়েছে তুষারপাত, যা খুবই গুরুত্বপূর্ণ। এটি ফুলকে ধ্বংস করতে পারে। এরপর আছে খরা, বৃষ্টিপাত। এছাড়া বসন্তকালীন তুষারপাত, শিলাবৃষ্টি এবং খরার মতো ঝুঁকিও বাড়ছে, যা কৃষকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। সব প্রতিকূলতার মাঝেও ফুল ফোটার এই মৌসুমে হাজারো পর্যটক সাইকেল চালিয়ে এবং হেঁটে উপভোগ করছেন প্রকৃতির এই অনন্য সৌন্দর্য।
সালে দেশটির ট্যুরিজম বিভাগ জানিয়েছে হাসপেনগাঁও অঞ্চলে 4 লাখেরও বেশি পর্যটক রাত্রি যাপন করেছেন, যা থেকে আয় হয়েছে প্রায় 34.8 মিলিয়ন ইউরো। নাহিদা রিন্থি, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও কিছু খবর আর বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।